আর মধু খাওয়ার উপায় নেই। পঞ্চায়েত মানেই কাঁড়ি কাঁড়ি টাকা মিলবে, এদিক ওদিক থেকে ঠিক টাকা জোগাড় হয়ে যাবে। আর সেই জন্যই পঞ্চায়েতে প্রধান হওয়া, উপপ্রধান হওয়া না, পঞ্চায়েত প্রধানের মধুমাস শেষ। কেন কথা বলছি আমরা? তার কারণ পঞ্চায়েত আইনে এবার বদল আনছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের প্রথম বিজেপি সরকার পঞ্চায়েতের আইনে বদল আনছে। কি সেই বদল? আমার সঙ্গে আবির রয়েছে। আবির, পঞ্চায়েতে বদল বলা হচ্ছে যে পঞ্চায়েত আইনে যে বদল আসবে তাতে পঞ্চায়েত প্রধানদের মধুমাস আর থাকছে না। কেন, কি থাকছে? 1973-এর যে আইন ছিল সেখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব এনে বদল আনা হচ্ছে এবং যে কারণেই দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 সেটা পেশ হতে চলেছে। এক্ষেত্রে একাধিক বিষয় রয়েছে। পঞ্চায়েতকে যদি আরো গতিশীল করতে হয় এবং যদি দুর্নীতিমুক্ত করতে হয়, তারা মনে করছেন এটা করা জরুরি এবং যে কারণেই এই আইনের মধ্যে দিয়ে আর্থিক ক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের আদেশ সেটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। কে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সচিব দুজনে সই করবেন। পাশাপাশি প্রত্যেক মাসের যে আয় ব্যয়ের হিসেব সেটা প্রধানের কাছে এবং বিডিওর কাছে যে জমা দেওয়ার দায়িত্ব সেটাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের উপর রাখা হচ্ছে। এছাড়া গ্রাম সভা সভাপতিত্বের ক্ষেত্রে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। ফলে প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের। আবির একটু সঙ্গে থাকো। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে প্রধান উপপ্রধানরা যদি অনুপস্থিত থাকেন তাহলে কি হবে, আমি এই প্রসঙ্গে আসবো। তবে তার আগে একবার শুনিয়ে নিতে চাইবো যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন 3রা জুলাইতে যে পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ, আর এভাবে লুটে পুটে খাওয়া যাবে না। জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির এ ধরনের আচরণ আর নেওয়া হবে না। শুনুন। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পাচ্ছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। এইভাবে নিরুদ্দেশ হয়ে যাবেন না, কড়া পদক্ষেপ হবে, জানিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলে যে আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না, মামাবাড়ি পেয়েছ। এই হচ্ছে সমস্যা। কেউ কেউ চক্রান্ত করে আসছে না, আবার কেউ কেউ নাকি ডিম খাওয়ার ভয়ে আর পঞ্চায়েতের ধারে কাছে যাচ্ছে না। আবির, তুমি বলছিলে যে এখানে একটা নতুন আইনে বা আইন বদলানোর পরে একটা নতুন সংস্থান থাকছে সেখানে, যে যদি প্রধান উপপ্রধান 15 দিন না থাকেন, মানে অনুপস্থিত থাকেন, মানে কোট আনকোট নিরুদ্দেশ হয়ে যান, তাহলে কি উপায়? এবং নির্বাচিত সদস্যদের কেউ যদি দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার একজন আধিকারিক সর্বোচ্চ 30 দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করতে পারবেন এবং ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা এবং দায়িত্বই প্রশাসকই পালন করবেন। এছাড়া প্রধান এবং উপপ্রধানের অনুপস্থিতি টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব তিনি সেই বৈঠকটা ডাকতে পারবেন এবং বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারাও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। ফলে সব মিলিয়ে দুর্নীতিকে রোধ করা এবং পঞ্চায়েতকে আরো গতিশীল করা, এই দুইয়ের লক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে নয়া আইন নিয়ে আসা হচ্ছে, যে বিল আগামীকাল পেশ হবে রাজ্য বিধানসভায়। আবির যেমন বলছিল, এই যে নয়া বিল আসছে, অর্থাৎ পঞ্চায়েত
যে কাঠামো বা পঞ্চায়েতের যে আইন তাতে বদল আনা হচ্ছে, পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ আমরা বলছি, এই সব কিছুর কারণ কি? কেন এই বদলটা আনতে হচ্ছে? আইন বদলের তিনটে মূল কারণ আমরা বলতে পারি। প্রথমত, জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা। জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা জরুরি, তাদের দুর্নীতি রোখার জন্য এই পঞ্চায়েত আইন বদল করতে হচ্ছে। আর দেখতে হবে পঞ্চায়েতের কাজ যেন থমকে না থাকে। ওই যে পঞ্চায়েত মন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে নিরুদ্দেশ হয়ে গেছেন জনপ্রতিনিধিরা, 15 দিন যদি নিরুদ্দেশ থাকেন তাহলে কিন্তু আর তার কোনো পাওয়ার নেই। আরেকটা জরুরি কারণ, তা হলো টাকা এসে পড়ে রয়েছে, কিন্তু প্রান্তিক পাড়ের মানুষ কাজ পাচ্ছেন না, সুবিধা পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না। দিনের পর দিন এটা চলতে পারে না। আর সেই জন্যই পঞ্চায়েত আইন বদল জরুরি হয়ে পড়েছে। পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই, তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব, এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি মাথা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো। আমি জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। আচ্ছা, তৃণমূল কিভাবে দেখছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিভাবে দেখছেন এই যে পঞ্চায়েতে বদল আনা হচ্ছে, কিভাবে দেখছেন তারা? শুনুন। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কি লিখেছেন? যদি প্রধান উপপ্রধান অ্যাভেলেবেল না হয় তাহলে অফিসার বসিয়ে কাজ হবে, গোটাটা টেক ওভার করে নেওয়া হবে, এইসব। আরে আপনারা তো আসতে দিচ্ছেন না, তাদেরকে ভয়ে দেখিয়ে চাপ দিয়ে আসতে দিচ্ছেন না, আর এখানে বিল আনছেন, ঢুকলে মারামারি করছেন, থ্রেট করছেন, গায়ে হাত দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আর পুলিশকে নামিয়েছেন এই কাজে। আমরা তীব্র বিরোধিতা করছি। পার্টি অবস্থানগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে, রাজনৈতিক ক্ষমতাই হোক, প্রশাসনিক ক্ষমতাই হোক বা অর্থনৈতিক ক্ষমতাই হোক। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারো থেকে কুক্ষিগত হয়ে যায় তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছিলেন, কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও এটা চাই। দুর্নীতিকে যেভাবে হোক বন্ধ করতে হবে, তৃণমূল স্তরেও করতে হবে, ওপরেও করতে হবে। রাজ্য সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। আচ্ছা, এই বদল কি আইনসম্মত? মানে কেউ কি মামলা করতে পারেন? মামলা যে কেউ করতে পারেন, কিন্তু সংবিধান কি বলছে? এই যে পঞ্চায়েতের বদল, সংবিধান কি বলছে? সংবিধান বলছে অনুচ্ছেদের 243A, সেখানে লেখা রয়েছে পঞ্চায়েতকে প্রতিষ্ঠান হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। আর কি বলছে? বলছে যে কোথাও অনুচ্ছেদ 243-এতেই লেখা রয়েছে যে কোথাও কোনো নির্দিষ্ট পদাধিকারীর হাতে আর্থিক ক্ষমতা দেওয়ার ব্যাপার নেই। সচেতনভাবেই পঞ্চায়েত গঠনের বিষয়ে রাজ্যের আইনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অনুচ্ছেদ 243 তাই বলছে। সংবিধান অনুযায়ী কি লেখা আছে? সংবিধান অনুযায়ী পঞ্চায়েতের টাকার রাশ কার হাতে থাকবে তা কি বলছে? 243-এ বলছে কোনো নির্দিষ্ট পদাধিকারীর হাতে আর্থিক ক্ষমতা দিতে হবে, এরকম কোনো কথা নেই। আচ্ছা, কোন রাজ্যে কি প্রথা প্রচলিত আছে একবার দেখা যাক। কেরল পঞ্চায়েতে প্রস্তাব পাশের মাধ্যমে আর্থিক অনুমোদন হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের হাতে ক্ষমতা নেই। কর্ণাটক, উন্নয়ন আধিকারিকের হাতেই পঞ্চায়েত পরিচালনার রাশ। মহারাষ্ট্রে গ্রাম সেবক বা রাজ্য নিযুক্ত আধিকারিক, তিনি পঞ্চায়েত
পরিচালনা করেন। সেবাশ্রয়ে সাবধান, সেবাশ্রয়ে দুর্নীতির আশ্রয়। এই প্রশ্নগুলো উঠছে তার কারণ রাজ্যে পালাবদলের পর দেখা যাচ্ছে সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একের পর এক অভিযোগ। এখানে যে ডাক্তাররা, সেই ডাক্তাররা নাকি প্রশিক্ষিত ডাক্তার নন, আবার হোমিওপ্যাথি ডাক্তারও এখানে নাকি ছিলেন। তো এই সেবাশ্রয় নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন। আগামীকাল বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় নিয়ে সরব হয়েছেন। আমরা এই সেবাশ্রয়ে দেখেছি এমন এমন ঘটনা, যেমন আমরা মালতী বিশ্বাসের কথা যদি বলি, ওই দেখুন পায়ের সমস্যা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তিনি দেখাতে গিয়েছিলেন। শেষমেশ চিকিৎসা করাতে করাতে এমন হাল করে দিয়েছেন, পরে পা কেটে বাদ দিতে হয়। একটি বাচ্চা মেয়ের হাতের সমস্যা, ডান হাত কেটে বাদ দিতে হয়েছিল পরে। আর এবার আবার আরেকটা অভিযোগ, এবারের অভিযোগ কি না, সেবাশ্রয়ের ক্যাম্প নাকি হয়েছে মাঠ দখল করে, খেলার মাঠ, খেলার মাঠ পাওয়াই যায় না এখন, সেই খেলার মাঠ দখল করে নাকি সেবাশ্রয় ক্যাম্প। আচ্ছা, ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় নিয়ে সরব হয়েছিলেন বিধানসভায়। সেবাশ্রয় ক্যাম্প, খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স-রে মেশিন, সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে। এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয় স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে যখন বেনিয়মের অভিযোগ উঠছে, তখন একবার শুনেও নেব কুণাল ঘোষের বক্তব্য, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা আমি স্পষ্ট ধারণা নেই, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে, যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। আরে তিনি তো এমপি, লোকসভায় তো আপনাদের লোকজন আছে, ওখানে কোনো প্রশ্ন করুন না, যাতে ডায়মন্ড হারবারে এমপি উত্তর দিতে পারে। যিনি এমএলএ নন তাকে বিধানসভায় প্রশ্ন করে লাভ কি হচ্ছে, তাকে বিধানসভায় খুঁচিয়ে লাভ কি হচ্ছে? যে নেই তাকে আপনারা টার্গেট করে বিঁধবেন। দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, দুর্নীতি হয়েছে সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কেন্দ্রে, আর সেটা লোকসভায় টেনে আনা হবে কেন? দেখুন, আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কি হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার আর্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, সেটা জানা গেছে। এখন ওনার যত বেশি চর্চা করা হবে, এতে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। রাজ্য বিধানসভায় এবার সেবাশ্রয় সংক্রান্ত বিষয় আলোচনায়।
গত কয়েকদিন ধরে আমরা জানি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সেবাশ্রয় প্রকল্প নিয়ে নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে, এমনকি একাধিক অভিযোগও সেবাশ্রয় নিয়ে জমা পড়েছে। পুলিশের অভিযোগের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর এরই মাঝে দাঁড়িয়ে সেবাশ্রয় নিয়ে তদন্ত যেমন চলছে, তার পাশাপাশি সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করলেন রাজ্য বিধানসভার অভ্যন্তরে ফলতার বিধায়ক। তার তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে ফলতার একটি খেলার মাঠ এখনো পর্যন্ত দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প রয়ে গিয়েছে এবং সেই ক্যাম্প যদি তুলে দিতে হয় তাহলে 24 লক্ষ টাকা খরচ হবে। এবং তার যেটা অভিযোগ, এই সেবাশ্রয় ক্যাম্প আসলে রাখা হয়েছিল যে 4 মের পর যারা বিজেপির নেতারা রয়েছেন তাদেরকে নাকি সেখানে নিয়ে গিয়ে সেবা করা হবে। এবং এই বিষয় নিয়ে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তিনি বিবৃতি দাবি করেন এবং রাজ্য বিধানসভার অভ্যন্তরে এই প্রথম সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগ ওঠে। এবং এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেবাশ্রয় সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেবেন। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এই সেবাশ্রয় নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিল তাদের কাজের ভূমিকা, সেবাশ্রয়ে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছিল সেই ওষুধ আসলে কোথা থেকে এসেছিল এবং তাকে সত্যি রোগীদেরকে দেওয়া যায় কিনা, এমনকি যে এক্সরে এবং ইউএসজি মেশিন ব্যবহার করা হয়েছিল তাও ব্যবহার করতে পারা যায় কিনা, এ নিয়ে নানা অভিযোগ জমা পড়েছিল। এবং সেই অভিযোগের ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার রাজ্য বিধানসভার অভ্যন্তরেও সেবাশ্রয় ইস্যু। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভায় সেবাশ্রয় ইস্যু জানিয়ে আগামীকাল বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তার আগে আজ দেবাংশু পণ্ডা কি বললেন না বললেন, ফলতা একটা খেলার মাঠ, সেই মাঠে সেবাশ্রয়ের ক্যাম্প করা হয়েছে। আমরা ওই খেলার মাঠে একেবারে গ্রাউন্ড জিরোয়। আনিসুদ্দিন আমার সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, আমরা একের পর এক অভিযোগ পেয়েছি আমরা, যে অভিযোগে দেখা যাচ্ছে কোথাও মাটি থেকে টাকা পাওয়া যায়, মানে মাটি থেকে ওষুধ পাওয়া যাচ্ছে মাটি খুঁড়ে, কোথাও শোনা যাচ্ছে যে যাচ্ছেন তিনি যাচ্ছেন হেঁটে, ফিরছেন এক পা খুইয়ে। একটি বাচ্চা মেয়ে যাকে ওই সেবাশ্রয়ের যে বই, সেই বইতে বিজ্ঞাপনে যাকে দেখা যাচ্ছে, আদতে তার একটা হাত, ডান হাতটায় কেটে বাদ দিতে হয়েছিল তাকে। এই হয়েছিল সেবাশ্রয়ের সেবার নমুনা। তো সেই সেবাশ্রয়ের ক্যাম্প হয়েছে নাকি আবার একটা মাঠ দখল করে। কেমন সে ক্যাম্প? আনিসুর আছেন আমার সঙ্গে। আনিসুদ্দিন, সেই ক্যাম্প কিরকম একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো। এই ছবি দেখছি বিরাট বড়। একেবারে আমি যে বাসে দাঁড়িয়ে রয়েছে এসডিও গ্রাউন্ড মাঠ, ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড মাঠ, যেখানে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল এবং যে কাঠামো, সেই কাঠামো লোহার যে বড় বড় খাম্বা, সেই খাম্বাগুলি কিন্তু 10 ফুট কংক্রিটের ঢালাই করে এই খেলার মাঠের মধ্যে এই লোহার যে কাঠামো তা তৈরি করা হয়েছে। এবং গত 8 মাস ধরে এভাবেই কিন্তু খেলার মাঠ দখল করে পড়ে রয়েছে এই কাঠামো। শুধু তাই নয়, একেবারেই যে স্থায়ী শৌচালয় পর্যন্ত খেলার মাঠের ওপর করা রয়েছে। এবং আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। আবার বাম দিকে একেবারেই যে সমস্ত ফুটবলের যে ক্যাম্প রয়েছে তারা কিন্তু সেই ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে। এবং আমার ঠিক ডান দিকে এই যে কাঠামো, অর্থাৎ ডায়মন্ড হারবার এসডিও মাঠ, তার অর্ধেকের বেশি জায়গা জুড়ে এই সেবাশ্রয় ক্যাম্প যে করা হয়েছিল তার কাঠামো দাঁড়িয়ে রয়েছে। এবং নিচে যে খেলার মাঠের নিচে জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো আমি। এখানে মূলত যেভাবে মাঠটাকে নষ্ট করা হয়েছে, সেই মাঠ কিন্তু ব্যবহার করতে পারছেন না এই এলাকার যারা খেলাধুলা করে এই মাঠে। এবং তাদের যেটা অভিযোগ যে গত 8 মাস ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ কোনো অনুমতি নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে এবং কার্যত দখল করে এই মাঠ সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। এবং আমি ঠিক এই মাঠেই এখন কিন্তু প্র্যাকটিস, যেই ছোট্ট জায়গায় তাদেরকে কিন্তু প্রায় কয়েক হাজার যে খেলোয়াড়রা তারা এখানে প্র্যাকটিস করে। ডায়মন্ড হারবার এসডিও মাঠ এটা, এবং এখানে যেহেতু তারা প্র্যাকটিস করে, এই কাঠামো থাকার ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে পারছে না। দুটি কয়েক ছেলেমেয়েরা যারা কিন্তু এই প্র্যাকটিস করছে এবং সেই মাঠের সংখ্যাটা অনেক একেবারে ছোট্ট মাঠের মধ্যেই তারা প্র্যাকটিস। তাদের দাবি, তাদের তো সমস্যা হচ্ছে, এলাকার মানুষেরও সমস্যা হচ্ছে। খেলার মাঠ ওই চত্বরে ওই একটাই এত বড় মাঠ, সেই মাঠটা হয়ে গেছে একেবারে দখল, সেখানে রয়েছে সেবাশ্রয়। মাঠটা তৃণমূল সরকার থেকে সেবাশ্রয় নয় 2 নম্বরে একটা ক্যাম্প করেছিল যাতে মানুষের পরিষেবা দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে এই সেবাশ্রয় থেকে মানুষের আরও সুবিধা থেকে অসুবিধা হয়েছে। অনেকে আরও এই ট্রিটমেন্ট করে আরও অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে। মাঠটাতে একদম আগাছা হয়ে অব্যবস্থা হয়ে আছে, যে ছেলেরা যে খেলাধুলা করবে খেলাধুলার যোগ্য নেই। আমার চাচ্ছি এটাকে পরিষ্কার করে পুনরায় খেলাধুলা পরিষদ ফিরে আনো।
বেশ কিছু মানুষ এখানে নিয়মিত সকালে প্রাতঃভ্রমণ করতেন, নিয়মিত খেলাধুলা, সকালে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা হতো। সেবাশ্রয় যা ট্রিটমেন্ট হয়েছে, ভুলভাল ট্রিটমেন্ট, অদক্ষ ডাক্তার দিয়ে যা হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে। এছাড়া এই সাপ বা বিষাক্ত জীবাণু কামড়ে যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য কে দায়ী নেবে? সরকারকে দায়িত্ব নেবেন? এখন আমরা চাচ্ছি ইমিডিয়েট এই মাঠটা পরিষ্কার করা হোক। মাঠটি এখন খেলার অযোগ্য হয়ে আছে, এইখানে ঘাস প্রচুর জন্মে গেছে এবং জল নিকাশি ব্যবস্থাটাও এখানে খারাপ হয়ে গেছে। মাঠের চারদিকে ময়লা টয়লা ফেলে এরা যা উঁচু হয়ে জল বেরোতে পারছে না। সেদিন সেবাশ্রয়ে আমি নিজে রক্ত দিয়েছিলাম, রক্ত রিপোর্ট পাইনি এখান থেকে। আমরা চাচ্ছি এটা পরিষ্কার করে জায়গাটা ক্লিয়ার করুক, যাতে খেলার পরিবেশ ফিরে আসে। সেবাশ্রয়ের এই ঘুঘুর ভাষা ভাঙতে চাইছে মেডিকেল কাউন্সিল, কিন্তু ভাঙবেটা কি করে? আমার সঙ্গে অভিজিৎ আছে। অভিজিৎ, বেশিরভাগ ক্ষেত্রেই, এমনকি আমি এক সুনির্দিষ্টভাবে বলতে পারি, এমন অভিযোগ আমরা পেয়েছি যে এখানে বলা হচ্ছে যে সেবাশ্রয়ে যারা চিকিৎসা করাতেন তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বারও লিখতেন না প্রেসক্রিপশনে। তাহলে ধরা যাবে কিভাবে কোন ডাক্তাররা কিভাবে জড়িত? এখানেই রাজ্য মেডিকেল কাউন্সিল তারা সাধারণ মানুষের কাছে যেমন আবেদন করেছেন, তেমন ভাবেই রাজ্যের যে চিকিৎসক সংগঠন গত 16ই জুলাই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, যারা রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে মেডিকেল কাউন্সিল যেন সুমুখ তদন্ত, অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করে যে কারা সেখানে চিকিৎসা করেছেন। এবং এক্ষেত্রেই আজকে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে জানানো হয়েছে কোন কোন ডাক্তার জড়িত ছিল, তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ঠিকানা সহ তথ্য দিন, এবং এছাড়াও চিকিৎসা সংক্রান্ত সমস্ত প্রেসক্রিপশন নথিপত্র জমা করুন, রোগীর পরিচয় সহ। রোগীর পরিবার পরিজন যারা যারা ভুল চিকিৎসার শিকার হয়েছেন সেবাশ্রয়ে, তাদেরকেও আলাদা করে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। এবং একই সঙ্গে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও যেমন তদন্ত করে দেখছে যে কারা কারা, কোন কোন জুনিয়র ডাক্তার বা কোন কোন স্টুডেন্ট যাদের রেজিস্ট্রেশন নাম্বার দূরস্থ, যারা চিকিৎসা করারই অধিকারী নয়, তারা কিভাবে এই সেবাশ্রয়ে ছিল, সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই বিষয়ে তদন্ত করার জন্য রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে রাজ্য মেডিকেল কাউন্সিল, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তারা এই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে চিঠি দিয়ে জানতে চেয়েছে। অতএব আমাদের রাজ্যে রাজনীতি যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে, এই রাজ্য রাজনীতিতে আমাদের পক্ষে একটু কষ্ট কল্পনা যে প্রাক্তন বর্তমানের প্রশংসা করছেন, কিন্তু সেরকমটা হচ্ছেও। ফিরহাদ হাকিম প্রশংসা করছেন অগ্নিমিত্রা পলের। ফিরহাদ হাকিম, যিনি প্রাক্তন পুর নগরোন্নয়ন মন্ত্রী, তিনি পুরমন্ত্রী, নগরায়নের ক্ষেত্রে অগ্নিমিত্রা পল যেভাবে কাজ করছেন সেই কাজের প্রশংসা করছেন। আমি তো সব থেকে আগে যেটা বলবো, উনি এফোর্টটা নিয়েছেন, নগরায়নের জন্য যে এফোর্টটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন সারা দিন রাত, যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেভাবে প্রবলেমগুলোকে ফেস করছেন, এটা হয়তো আমিও কোনোদিন করিনি যেটা উনি করছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাই।